প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই, হাসিনার বাসন নাই, পশ্চিম তারে ছাই দিয়া ধরবে। দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনূসের কাছে, সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। অলরেডি বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সাথে পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস, কনক সারওয়ারদের কিন্তু বিভাজন তৈরি হয়ে গেছে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির পক্ষে এই অনলাইন কিংদের অবস্থানটা নাই। তারা মোটামুটি জামাতকেই পছন্দ করে, আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তাদেরকেও তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথ। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। অনেকে বলছেন এটা পাবলিক করতে, সেটা আপাতত করা যাচ্ছে না। মাফ করবেন, আইনি প্রক্রিয়ার কারণে। নিশ্চিন্ত থাকেন, আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিশাচিনীর রক্ত হিম করার নির্দেশ শুনতে পারবেন। আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে, এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা। তাই আমরা চাই হাসিনার শাস্তি। ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের চাপ হবে, ট্রল হবে, বলা হবে মিছা কথা বলতেছি, শুনে যাবেন, পাত্তা দিবেন না। আমাদের যে কোর্ট টিম, আমি, ইলিয়াস, মাহমুদ ভাই, সবার কাছেই আছে জিনিসটা। তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়েন না। আমি কইছিলাম হাসিনার বাসন নাই, পশ্চিম তারে ছাই দিয়া ধরবে। দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনূসের কাছে, সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে, যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে। এই যে এখানে লেখা আছে, পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল। পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে, যেমন ধরেন এই যে এই ভিডিওটা, আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে, ভিডিও গেমস যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে। পুলিশের গুলি করার নিয়ম পায়, সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল, শরীর লক্ষ্য কইরা। এমনকি যখন তাদের জীবনের উপরে, মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না। ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দী ছিল, সেই সেলটা আবিষ্কার করা হয়েছে। সেখানে হাজারের উপরে বন্দী থাকতো, অবিশ্বাস্য সংখ্যা। 8টা কবর সেল আবিষ্কার হয়েছে 3 ফিট বাই 4 ফিট, যেখানে শুধু বসে থাকা যায়, শোয়া যায় না। অনেক এভিডেন্স নষ্ট করা হইলো, পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা, যেন এই এভিডেন্স বাইরে না আসে, ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন। সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা, এখনই ক্ষান্ত দিয়েন না। অনেকে বলছেন যে সিরিয়াজে 1 মাসে করলো, তা আমরা 6 মাসে কেন করতে পারি নাই? তার উত্তর হচ্ছে, আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে। পুরাই তো হাসিনার প্রশাসন। বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরে রাখা হয়েছিল, তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার। বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব, ইনফ্লুয়েন্স দরকার, তেমন মানুষের সংখ্যা তো কম। তবে কাজ হইতেছে, ভরসা রাখেন, সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন। দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকাকীর্ণ করে দেবেন না। এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে, এটাই আওয়ামী প্ল্যান, এটা এজেন্সির প্ল্যান। এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো তারা স্যাবোটাজ করে নানা জায়গায়। ভাই, ফেসবুকে চিল্লায় কাজ হয় না, মাঠে কাজ করতে হয়। সেটা সময় লাগে, এনার্জি লাগে, ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে। এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে। আমার পিছনে লেগে আছে অনেকজন, আর কি লেগেন না, লাভ নাই আর কি, লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি। আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা। প্রফেসর ইউনূসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন। দেশের মধ্যে আওয়ামী লীগারদের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে। আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে। ওই যে সেদিন দেখেছিলাম না, কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে, ওদের নাকি পিটাবে। ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি, ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে? ইত্তেফাক ভালো হইয়া যান। হাসিনার লেসপেন্সারি করেছে আপনার মালিক, এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন।
পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে। তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে। ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করতে হবে। ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে। মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে, কাজ করতেছে, তাদের দৌড়ানির উপরে রাখা হবে। সোশ্যাল মিডিয়া ফলো করা হবে। এদের সবার অপ্রদর্শিত আয় আছে, ফাইল ওপেন করেন, কিছু করতেও হবে না, শুধু ফাইল ওপেন করেন, পেটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে। যারা হত্যা করছে আমার ভাইদেরকে, সন্তানদেরকে গুম করছে, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এদের প্যাকেজ করে ফেলতে হবে। বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে। আমার কাছে কৌশল আছে, আর আমার স্ট্র্যাটেজি আছে, শিওর শট। হ্যাঁ, শরণার্থীর বডিগার্ড, ওই হ্যাঁ শরণার্থীর বডিগার্ড ওই ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার, জাউরদের সাথে ডাবল জাউরামি। নাহলে আপনি গেলে মরছেন, আমি সেটা ফলো করি। বিএনপির এক সময়ের আস্থার জায়গা। বিএনপি একসময় মনে করতো যে এই মানুষগুলাই তাদেরকে ভবিষ্যতে অন্য একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবে। এটা কিন্তু বাস্তব। নেতাকর্মীরা আমাদের ফেসবুকে যারা ছিলেন বা আপনারা নিজেরাও এখন জানেন, পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস 5ই আগস্টের পর তাদের যে অবস্থান, তাদের যে কথাবার্তা, তাদের যে বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন মানুষকে লাইভে নিয়ে আসা, প্রতিনিয়ত তাদের কন্টেন্ট তৈরি করা, প্রতিটা জিনিস খুবই স্লোলি বিএনপির বিপক্ষে একটা জনমত কিন্তু তৈরি করছে। আর এটা নিয়ে বিএনপির নেতারাও কিন্তু বলছেন, বিদেশ বসে বসে জ্ঞান দিয়েন না, দেশের মধ্যে ঝামেলা পাকায়েন না। তো নানান ইস্যুতে অলরেডি বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সাথে পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস, কনক সারওয়ারদের কিন্তু বিভাজন তৈরি হয়ে গেছে। আর এই টোটাল বিভাজনে একটা জিনিস তো স্পষ্ট, যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির পক্ষে এই অনলাইন কিংদের অবস্থানটা নাই। যতটুকু বুঝতে পারি কৌশলে বা বিভিন্নভাবে তাদের কথাবার্তা যেটা মনে হয়, তারা মোটামুটি জামাতকেই পছন্দ করে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তাদেরকেও তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন। তো জামাতকে কেন পছন্দ করে? পিনাকিদা তিনি কিন্তু একজন হিন্দু মানুষ, তারপরেও তিনি প্রত্যেকটা কথায় আমাদের থেকে বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খোদা তাআলা, আল্লাহ যে শব্দগুলো ব্যবহার করেন, জামাতের অনুসারীরা আবার এটা খুবই পছন্দ করে। বিএনপিও এতদিন করতো কিন্তু এখন করে না। তো আজকে দেখি বিএনপিকে নিয়ে বেশ একটা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তো বিএনপির এখন এই যে দুর্বলতাগুলো সামনে আসছে, এই দুর্বলতাগুলো প্রকাশ পাবার পর বিএনপি কত দ্রুত এগুলোকে রিকভার করবে, অথবা পিনাকির মুখ থেকে যখন এই ধরনের কথাগুলো আসে, ভোটের মাঠে বিএনপি যেহেতু চাচ্ছে খুব দ্রুত নির্বাচন হোক, জয় বাংলা করে দিবে কিন্তু। তো জয় বাংলা এটা অনলাইনে করতে পারবে, অফলাইনে একটা ভোটের মাঠে কি হয় আপনার সুইং করানোর কিন্তু সক্ষমতা তাদের আছে। তো বিএনপিকে নিয়ে 10টা দুর্বলতা সামনে নিয়ে আসছেন আমাদের পিনাকি ভট্টাচার্য। তিনি বলছেন যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেই জন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কাল পর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। আপনি নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন। তা আমার মনে হয় তিনি বিএনপির, যেহেতু তিনি যথেষ্ট বিচক্ষণ পিনাকি দাদা, বিএনপির তারা গেল 3-4 মাস আগেও পিনাকি দাদার যথেষ্ট সম্মান করতেন, ভক্তি করতেন। আজকাল দেখে অনেকে নানান মন্তব্য করেন, কারণ এখন তারা বক্তব্যগুলো বিএনপির বিরোধিতা করছে। তো তিনি বিএনপির 10টা দুর্বল দিক বের করেছেন। প্রথমত, তরুণদের রিক্রুটমেন্ট নেই এই দলটাতে। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়। তিনি বোঝাচ্ছেন যে ছাত্রদের কাছে এই মুহূর্তে ছাত্রদল জনপ্রিয় কোনো সংগঠন না। বিএনপির নিজস্ব মিডিয়া নাই, দলীয় পত্রিকা নাই, বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই। নাম্বার 3, বিএনপির বুদ্ধিজীবী নাই। তো যারা এত মানুষ আছে, যারা আছে তাদের ন্যূনতম নাকি পলিটিক্যাল ট্রেনিং নাই। তাহলে তাদেরকে ট্রেনিং কে দিবে? এতগুলো মানুষ এত বছর ধরে রাজনীতি করতেছে, সেটাও একটা রহস্যজনক বক্তব্য। 4, বিএনপির ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মাণ করে, যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। খুবই গভীর চিকন কথা। বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল।
যে অনলাইনে বিএনপিকে লিড করার মতন, আপনারা এতদিন কিন্তু সাংবাদিক ইলিয়াস পিনাকিদের কাঁধেই বিএনপি অনেকাণ্ড ভর করা ছিল, এর বাহিরে কিছু আছেন বাট বিএনপিকে সরাসরি লিড করে বিএনপির দলীয়ভাবে ওই রকম ফেমাস ইনফ্লুয়েন্সার বিএনপির নাই, তিনি সম্ভবত এটাই বুঝতে পেরেছেন। এরপরে বলছেন বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র। কেউ কেউ বলেন যে বেগম খালেদা জিয়া একটা ক্ষমতার কেন্দ্র, জনাব তারেক রহমান আর একটা কেন্দ্র, এরকম নাকি বিভাজন আছে, তাই দলের নেতাকর্মীদের উপরে বিএনপির নিয়ন্ত্রণ দুর্বল। 7, বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই। এই কথাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস টাইপের কথা। কেন? যে বিএনপির আন্তর্জাতিক মিত্র না থাকলে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা আসলে এই রাষ্ট্রের উন্নয়ন কি করবে? এই কথাগুলোর কিন্তু দুইটা ন্যারেটিভ আছে। আচ্ছা, 8, বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই। আওয়ামী লীগের যেমন ছিল 2041, তো বিএনপির এরকম কোনো ভিশন নাই। তার ভিশন শর্ট টার্ম। সে জানে না আগামীর দুনিয়ায় কোথায় দাঁড়াবে, আর সেই দুনিয়ায় তার স্টেক কি হবে, সে তার জায়গাটা কিভাবে সিকিউর করবে। 9, বিএনপির মূল নেতৃত্বে অতিশয় বৃদ্ধ, শীর্ষ নেতৃত্বে তারুণ্য নেই। 10, বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোনো হিস্ট্রিসিজম নাই, তার ইতিহাসে কোনো নোঙ্গর নাই যেখান থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীকে প্রজেকশন করবে। ইভেন তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলছেন বিএনপির আর কি কি রাজনৈতিক দুর্বলতা আছে তার পোস্টের কমেন্টে যুক্ত করার জন্য। তো কেউ কেউ বলছেন পিনাকির এই ধরনের বক্তব্য বিএনপির নির্বাচন যদি এই বছর হয় একটা বড় ধরনের প্রভাব ফেলবে। তবে বিএনপি মনে করছে দুর্বলতা আছে, সব ঠিক আছে, কিন্তু জনগণ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।